শীতপ্রধান দেশে পলিথিন বা কাঁচের তৈরি ঘরে সবুজ শাকসবজি চাষ করা হয়, কারণ তীব্র শীতে শাকসবজি টিকে থাকতে পারে না। কাঁচ বা পলিথিনের তৈরি এসব ঘরকে গ্রিন হাউস বলা হয়। এসব ঘরে সূর্যের রশ্মি প্রবেশ করে ঠিকই, কিন্তু বিকীর্ণ তাপ বাইরে যেতে পারে না। ফলে ঘরটি বাইরের পরিবেশের তুলনায় বেশ উষ্ণ থাকে। কাঁচ বা পলিথিনের ঘরে এভাবে তাপবন্দী হয়ে যাওয়া বিষয়টি গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস ইফেক্ট নামে পরিচিত। 1896 সালে সুইডিশ বিজ্ঞানী স্ভান্টে আরিয়ানিউস গ্রিনহাউস ইফেক্ট কথাটি প্রথম ব্যবহার করেন। সূর্য থেকে আসা তাপশক্তির একটি বৃহৎ অংশ পৃথিবীতে প্রতিফলিত হয়ে মহাশূন্যে চলে যায়। প্রতিফলিত এই তাপশক্তি আলবিডো নামে পরিচিত। পৃথিবীর বায়ুমণ্ডল গঠিত হয়েছে বিভিন্ন গ্যাসের সংমিশ্রণে। এসব গ্যাসের মধ্যে মিথেন, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প গ্রিনহাউসের কাঁচ বা পলিথিনের মতো কাজ করে। অর্থাৎ এসব গ্যাস সূর্যের থেকে আগত তাপ ধরে রেখে ভূপৃষ্ঠকে উষ্ণ রাখে। ফলে এই গ্যাসগুলো গ্রিনহাউস গ্যাস নামে পরিচিত। বায়ুমণ্ডলে এসব গ্যাস বিদ্যমান থাকা সমস্ত জীবকুলের জন্য অপরিহার্য, কারণ এসব গ্যাসের অবর্তমানে পৃথিবী হিমশীতল বরফ পিণ্ডে পরিণত হবে। বহুকাল ধরেই বায়ুমণ্ডলে এসব গ্যাসের পরিমাণ স্থিতিশীল অবস্থায় রয়েছে, কিন্তু জীবাশ্ম জ্বালানি ভিত্তিক আধুনিক শিল্পায়নের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একই সাথে বন জঙ্গল উজাড়ের ফলে কার্বন ডাই অক্সাইডের শোষণের হার প্রতিনিয়ত কমছে। ফলে পৃথিবীর তাপমাত্রাও ক্রমশ বেড়ে চলেছে। গলছে মেরু অঞ্চলের বরফ, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। সামগ্রিক এই পরিবর্তনই জলবায়ু পরিবর্তন নামে পরিচিত। প্রশ্নোত্তর ১. নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? ২. গ্রিনহাউস কি? ৩. পরিবেশ দূষণের ক্ষেত্রে উল্লিখিত গ্যাসসমূহের মধ্যে কোন গ্যাসটি গ্রিনহাউস ইফেক্টের জন্য দায়ী? ৪. কোনটি গ্রিনহাউস ইফেক্ট সৃষ্টির সহায়ক? ৫. The fraction of solar energy reflected from Earth into space is known as? ৬. গ্রিনহাউস প্রভাবের পরিণতি কি? মানব বসতিহীন অ্যান্টার্কটিকায় জমাটবদ্ধ অবস্থায় রয়েছে পৃথিবীর ৯০% বরফ। বৈশ্বিক উষ্ণায়নের ফলে মেরু এবং পর্বতচূড়ার বরফ গলে যাচ্ছে। ফলে প্রতিনিয়ত বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ। আইপিসিসি ২০০৭ সালের এক সতর্কীকরণে বলেছে, ২০৫০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৪৫ সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের ১০ থেকে ১৫% ভূমি পানির নিচে চলে যাবে। আনুমানিক ৩.৫ কোটি মানুষ ঘরবাড়ি এবং ফসলি জমি হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে। এছাড়া মালদ্বীপ, ইন্দোনেশিয়া সহ পৃথিবীর অসংখ্য দেশ মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ ইতিমধ্যে অস্তিত্ব সংকটে রয়েছে। ফলে তারা অন্যত্র জমি কেনার পরিকল্পনা করছে। ২০০৯ সালের ১৭ অক্টোবর জলবায়ু পরিবর্তনের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্য ভারত মহাসাগরের তলদেশে বৈঠক করেন তৎকালীন মালদ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মদ নাশিদ ও তার মন্ত্রিসভা। বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের ৫টি গুরুত্বপূর্ণ দিক চিহ্নিত করেছে। এগুলো হল মরুকরণ, বন্যা, ঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি,
এবং কৃষিক্ষেত্রে অধিকতর অনিশ্চয়তা। তবে জলবায়ু পরিবর্তন রাশিয়া, কানাডা, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেনের মতো শীতপ্রধান দেশগুলোর জন্য সাফল্য বয়ে আনবে, কারণ এসব দেশে লাখ লাখ একর জমি বরফমুক্ত হয়ে চাষাবাদ ও বসবাসযোগ্য হয়ে উঠবে। প্রশ্নোত্তর ১. পৃথিবীর মোট বরফের কত ভাগ অ্যান্টার্কটিকায় রয়েছে? ২. নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? ৩. সমুদ্রপৃষ্ঠের ৪৫ সেন্টিমিটার উচ্চতা বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রেফুজি হবে? ৪. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিচের কোন দেশকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে? ৫. বিশ্ব উষ্ণায়নের লক্ষণ? ৬. জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে? আপনার পছন্দের সরকারি চাকরিতে মাত্র ১ মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন অল জবসের অফিসিয়াল ওয়েবসাইট alljobs.teletalk.com.bd তে।